বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তেমন অ্যাক্টিভ তিনি ছিলেন না। যাও তিনি একবার নির্বাচন করলেন, পাশ করলেন, একটা মন্ত্রী পদের দায়িত্ব পেলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপরে হুট করেই তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে তৎকালীন সময়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড। লম্বা সময় পর আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজকে সংশ্লিষ্ট করার জন্য একটা ভূমিকা দেখলাম বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে। এরপরে বিষয়টি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সোহেল তাজ। আর আজকে তিনি যে তথ্য দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সোহেল তাজ আমি তোমাকে ছাড়ব না। এখন এই হেডিংয়ে যখন নিউজটা আসছে, আসলে ভেতরের কি খবর, কেনই বা সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন? এটা কি হুমকি দেওয়া হলো বা সামহাও কোনো কিছু? না, এটা হুমকি না, তবে এটার ভেতরে নানান স্টোরি আছে। তবে হঠাৎ করে সোহেল তাজ ভাই যেভাবে একের পর এক বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে তিনি আসলে ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কয়েকটা প্রতিবেদনে তিনাকে এখানে জড়ানো হয়েছে বা তার ভূমিকা আছে, এ ধরনের বক্তব্য দিয়েছে। যদি তিনি কাউন্টারে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, বরঞ্চ ওই দিন তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন। তো সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি বিদেশ থেকে এত বেশি কথা বলা লাগবে না, এগুলো আমি বুঝি কিভাবে, হাউ টু হ্যান্ডেল। এখন হঠাৎ করে কেন সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন না, ইস্যুটা দেখি কি হলো। পদত্যাগ ইস্যুতে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সোহেল তাজ। ইভেন নিজের পদত্যাগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ ভাই। তবে এই কথাগুলো এখন বলে আসলে তিনি কতটুকু ঝামেলা মুক্ত হতে পারবেন আমি জানি না। আবার এমনও হতে পারে যে ঝামেলা মুক্ত হতেও পারেন, আবার বিপদেও পড়তে পারেন, এটা গ্যারান্টেড না। তিনি বলছেন যে আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম, সেদিন অনুধাবন করতে পারছিলাম যে আমি বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহ ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তো পরিবারতন্ত্রটা মানে কি? যে শেখ পরিবারের যে রাজনীতি। তো তিনি বলছেন যে আমি আমার পিতার পরিচয়ে আসলে রাজনীতিতে আসিনি, আমি মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে আসতে না পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। তো আমি বিরোধী দলও ছিলাম যখন আমি ফার্স্ট টাইম নির্বাচন করি, 58টা সিট পেয়েছিল দল। আর আন্দোলন মিটিং মিছিলে সক্রিয় ছিলাম, দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি। এইটা আবার আপনার একটু ভুল আছে, কারণ আমরা জানি যতই আপনি পরিবারতন্ত্রে বিশ্বাস না করেন, আপনার বাবার একটা রেসপেক্টেবল অবস্থান থেকে আপনাকে কিন্তু এই পদটা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, তো তিনি বললেন যে আমি আমার পরিচয়ে নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম, তো মন্ত্রিত্ব কেন ছেড়ে দিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে বসে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছিল। আমি তখন পদত্যাগপত্র দিলাম, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলছি, তিনি আমাকে বললেন না, তোমাকে থাকতে হবে, তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। তো তিনি বলছেন যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তখন নাকি শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। কেমন মজার বিষয়! তো কি গান গেলেন তিনি? বললেন আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কেমন অদ্ভুত একটা বিষয় যে প্রধানমন্ত্রী ফোনে ফোনে তাকে গান শোনাচ্ছেন। এখন তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? তো অনেকেই বললেন যে এটা স্নেহের বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি আসলে পদত্যাগ করেছি। তো পদত্যাগের পরও আমাকে নাজেহাল হতে হয়েছে। অনেকে অপপ্রচার চালিয়েছে, বাংলাদেশের গোয়েন্দারা আমি দেশে আসলে আমাকে অনুসরণ করতো। একসময় গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, এটা আতঙ্কের পরিবার ছিল।
আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। তো বলছেন যে 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছিলাম 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আজও পাইনি, আর এগুলো নিয়েই নানান কারণে তিনি পদত্যাগ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা গান গেয়ে তাকে যে শোনালেন বা তিনি এখন যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো দিয়ে আসলে প্রকৃতপক্ষে সোহেল তাজ কি কোনো কিছু অর্জন করতে পারবেন? এখানে একটা ভয়ের বিষয় আছে। তিনি কয়েকদিন আগে বলেছেন তার গাড়িকে ট্রেস করা হচ্ছে, একজন আইনশৃঙ্খলা বাহিনীর লোক তার গাড়িকে অনুসরণ করছেন। তো এই যে অনুসরণ করছেন বা এই যে কথা বলছেন, তিনি এটা নিয়ে লাইভে এসে কথা বলেছেন। এখন পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে তাকে ইনক্লুড করা হতে পারে, তিনি এই ভয় থেকেই সম্ভবত আওয়ামী লীগের সাথে তিনার যে সম্পর্কের অবনতি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে সম্পর্কের অবনতি, সেই বিষয়টাকে সম্ভবত স্পষ্ট করে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন। কিন্তু এখন এই কথাগুলো বলে পিলখানা ইস্যুতে যদি তিনি আসলে কানেক্টেড থাকেন অথবা তাকে কানেক্টেড করা হয়, তিনি সেটা থেকে বাঁচতে পারবেন না। কারণ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যে চাইলে একটা মানুষের ফাঁসাই দেওয়া যায়। আর সোহেল তাজ যেহেতু একটা আওয়ামী লীগের বড় ক্যারেক্টার, একটা সময় ছিলেন, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ থেকে বাইরে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে। তো তারপরেও সোহেল তাজ নির্দোষ হলে তাকে যেন কোনোভাবেই মিথ্যা মামলাতে ফাঁসানো না হয়, ভয় পাচ্ছেন উনি এই মুহূর্তে, খুবই স্বাভাবিক। বাট আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশে কেউ ভয় নিয়ে বাঁচতে চাই না। গোলাম মাওলা রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর গোছালো গঠনমূলক বক্তব্য দেন, তাদের মধ্যে গোলাম মাওলা রনি অন্তত আমার মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান, কখনো বিএনপির, কখনো জামাতের, ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন। তো নানান আলোচনাও আছে, সমালোচনা আছে, কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন, তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না, কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, কন্ট্রোল করার চেষ্টা করে। তো আজকে গোলাম মাওলা রনি তিনি যে বাটে পড়ছেন, তাও এটা আমাদের খুবই একটা প্রসিদ্ধ বাহিনী, গর্বের বাহিনী, সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন। আর বিষয়টা তিনি সরাসরি তার ফেসবুক আইডিতে উপস্থাপন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় করে, মানে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছে। তো ফোন করার পর ইস্যুটা ছিল কি, আসলে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ইস্যুতে তিনি এই বাটে পড়েন না, যেহেতু তিনি বিভিন্ন আলোচনা, সমালোচনা, নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তো অনেকেই ভাবছেন যে হয়তো রাষ্ট্রীয় কোনো ইস্যুতে বা তার ব্যক্তিগত কথোপকথনের জন্য অথবা মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে বক্তব্য দেন সেগুলোর জন্য হয়তোবা তার বিপদ হয়েছে, কিন্তু বিষয়টা ওইখানে না, বিপদটা অন্য জায়গায়। গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে 01858846051 এই নম্বর থেকে তার কাছে ফোন করা হয়। আর গেল কয়েকদিন যাবৎ একজন ব্যক্তি তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গতকালকে বেলা 11:36 এই নাম্বার থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে সরাসরি। তো আমি ফোন করার পর তিনি পরিচয় দেন যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় রফা দফা করার জন্য, মানে ওই সেনা কর্মকর্তার কোনো এক আত্মীয়ের সাথে রনির কোনো একটা ঝামেলা আছে, সেই বিষয়টাকে যেন তিনি শেষ করে ফেলেন। তো রনি বলছেন যে আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে, কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন কিংবা তদবির বা হুমকি ধামকি আমি পাই নাই। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়ে গেলাম, আমার এখন কি করা উচিত? তবে এখানে আমার মনে হয় যে রনি ভাই তিনি আমাদের থেকে যথেষ্ট বিচক্ষণ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি। নাম্বারটা আসলে যেই নাম্বারটা ফোন করছে, এটা নাম্বারটার ইতিহাস বের করা খুবই সোজা, তিনার সেই ক্ষমতাও আছে যে এই নাম্বারটা আসলে কার নামে ব্যবহৃত। আবার যেই ব্যক্তি ফোন করে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয় দিছে, তিনি কি আদৌ কোনো সেনা কর্মকর্তা নাকি না? যেহেতু রনি ভাইয়ের লেভেলটা অনেক বড়, বাংলাদেশ আর্মিতেও তার ভালোই চলাফেরা আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বের করা জাস্ট ওয়ান টুর ইস্যু, যে যেই নাম্বারটা ফোন দিছে এই নাম্বারটা কার, আর যেই ব্যক্তির পরিচয় দিছে সেই ব্যক্তি নামক কোনো ব্যক্তি আদৌ কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অ্যাসিস্ট করে কিনা, আছে কিনা, যদি থাকে তাহলে তার সাথে যে কোনো একটা চ্যানেলে কথাবার্তা বলা, এমনকি মেক শিওর হওয়া যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। যদি হয়ে থাকে তাহলে বিষয়টা নিশ্চয়ই তিনি সমাধান করার রাস্তা খুঁজে পাবেন। আর যদি বিষয়টা ফ্রডও হইতে পারে, কারণ এখন বিভিন্ন জায়গায়
কখনো কখনো বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় দিয়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়া, সেনাবাহিনীর পরিচয় দিয়া নানানভাবে কিন্তু অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম হচ্ছে, আর আমাদের অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করারও একটা চেষ্টা চলছে। সো এই ক্ষেত্রে এটা বের করা আমার কাছে মনে হয় খুবই কঠিন কোনো কিছু না। রনি ভাই তো আর কোনো সাধারণ মানুষ না, তিনি প্রত্যেক দলের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা প্রশাসনেও তার বেচের অথবা সাব বেচের অনেক মানুষ আছেন, তিনি চাইলে হয়তো মুহূর্তের মধ্যে বিষয়টা বের করতে পারতেন। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, হয়তোবা তিনি জানাই রাখলেন সারা দেশের মানুষকে যে কোনো একটা অশনি সংকেত তিনি ফিল করছেন। তো আমরা চাই বিষয়টা যাই হোক, যেহেতু এখানে সেনাবাহিনীর বিষয়টা আসছে, নিশ্চয়ই এটা যারা দেখার তারা দেখবেন এবং কি বিষয়টা ক্লিয়ার করবেন। দেখেন, গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলি, অনেকেই ভাবেন যে ভাই আপনি আমার দলের পক্ষে কথা বলেন না কেন। তো আমরা যখন কথা বলি একজন নিরপেক্ষতার জায়গা থেকে, আমাদের বক্তব্যগুলো কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো বিএনপির পক্ষ যায়, কখনো জামাতের পক্ষ যায়। যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে, বাকিদের বক্তব্য থাকে শালা তুই দেশে আয় অথবা তোর খবর আছে। এই কমেন্টগুলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পারেন। এটার মেইন কারণ হচ্ছে আমার যেই বক্তব্যটা আপনার ভালো লাগে না, সেইখানে আপনার অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে যায়। তো এটা চলমান প্রক্রিয়া। ব্যক্তি জীবনে আমিও অনেকভাবে এগুলো নিয়ে ডিস্টারবেন্স হয়েছি। সর্বশেষ আমার সরকারের আমলেই ডিবি, এসবি, মন্ত্রিপরিষদ থেকে চিঠি গেছে, নানান ইনভেস্টিগেশন হয়েছে। মানে এরকম হয় ভাই, কারণ হয়েছে কি আমাদের মধ্যে একটা জিনিস আছে কি, যে আমরা বিপরীত দলের প্রশংসা অথবা নিজের দলের সমালোচনা, এই দুইটার কোনোটাই সহ্য করতে পারি না। ক্ষমতা থাকলে প্রয়োগ করে বসি।